সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী প্রস্তুতিমূলক কাজ সমান্তরালভাবে কিভাবে চলতে পারে তা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে। রাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপ পরবর্তী সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক ঐক্যমতের ওপর আগামী নির্বাচনের টাইমলাইন নির্ভর করবে। রাজনৈতিক দল এবং বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলবে ৬টি কমিশন। ৩ মাসের সময়সীমার মধ্যে একটি প্রতিবেদন দেয়া হবে। এরপর ওই প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও সমাজের বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলবে। ঐকমত্যের ওপর নির্ভর করবে নির্বাচন হতে সময়টা কতদিন লাগতে পারে। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা এসেছে, কিন্তু সবগুলো বিষয়েই মূলত আলোচনা হয়েছে এই অর্থে যে কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে কিভাবে রাষ্ট্রের সংস্কারকে ঢেলে সাজানো হবে এবং সেটার সমান্তরালে কিভাবে নির্বাচনী যে কার্যক্রম বা প্রস্তুতি এগুলো চলমান থাকবে। ইন দ্য মিন টাইম যেটা প্রফেসর ইউনুস বলেছেন যে ইলেকশনের কাজগুলো এগিয়ে যাবে, ইলেকশনের প্রস্তুতি, ইলেকশন কমিশন ফরমেশন, এগুলোর যে কাজগুলো সেটা এগিয়ে যাবে, যাতে যখনই কনসেনসাসটা রিচ হলো রিফর্মের ব্যাপারে, যাতে খুব দ্রুত একটা ইলেকশন দিয়ে দেওয়া যায়। এর আগে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন সহ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় বিএনপি। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংলাপের পর এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ৩০ বিচারকের অপসারণ, ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে অংশ নিতে শনিবার বেলা 2:15টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসে বিএনপির ৬ সদস্যের প্রতিনিধি দল। নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১ ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। এছাড়া বিতর্কিত ব্যক্তিদের সংস্কার কমিশনে না রাখা এবং জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। 14, 18, 24 সালে যে সকল নির্বাচন কমিশন ছিল, তার প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার সহ তাদেরকে পক্ষপাতদুষ্ট নির্বাচন করার অভিযোগে তাদেরকে আইনের আওতায় আনার কথা বলেছি। আমরা বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, যিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে। নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন, ৩০ জন বিচারকের অপসারণ, ইউনিয়ন পরিষদ বাতিল সহ বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন বিএনপি নেতারা। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। আমরা এনআইডি কার্ড, যেটা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তর করার কথা আইন করা হয়েছিল, সেটাকে অর্ডিন্যান্স জারির মাধ্যমে বাতিল করতে বলেছি। আমরা বিতর্কিত কোনো ব্যক্তি যেন কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিএনপি মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। তারা মনে করেন। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার সাথে সংলাপ, দ্রুত সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়েছে জামায়াতে ইসলামী। সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিলে সহজ হবে বলে মনে করছে দলটি। শনিবার সংলাপের প্রথম দিনে আরও অংশ নেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল। নির্বাচনের রোডম্যাপ চাইলেও আগে সংস্কার এবং শিল্প খাতের সংকট দূর করার তাগিদ দলগুলোর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার বিকেলে বিএনপির পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। এ সময় নির্বাচন এবং সংস্কার দুটোরই রোডম্যাপ চেয়েছে দলটি।
গণহত্যায় জড়িতদের বিচারের দাবির কথাও জানান জামায়াতের আমির। দেশ শাসনের সুস্থ পথ বিনির্মাণের জন্য তারা এসেছে। তাদের কাজ হচ্ছে জাতির সামনে যা জাতি বঞ্চিত ছিল পরপর 3টা নির্বাচনে জাতির সামনে একটা গ্রহণযোগ্য সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এরপর যমুনায় একে একে সংলাপে যোগ দেয় গণতন্ত্র মঞ্চ, বাম গণতান্ত্রিক জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টি ও গণ অধিকার পরিষদের নেতারা। রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গার্মেন্টস খাতের অস্থিরতার কথা তুলে ধরেন গণতন্ত্র মঞ্চের নেতারা। ফ্যাসিবাদী সরকারের পুনর্বাসন ঠেকানোরও আহ্বান জানান। শুধু সরকার বদল নয়, সাথে সাথে সমাজ বদল, একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ নির্মাণের ব্যাপার, এবং সেটার জন্য এই রাষ্ট্র সমাজের সংস্কার করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজত ইসলাম ও গণ অধিকার পরিষদের নেতারা। সেই সাথে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি তাদের। কতিপয় নেতারা যেভাবে ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য নানান ধরনের কথা বলছে, গল্প রচনা করছে, সেটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের। এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কিনা সেটিও সরকারকে আমরা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের নিয়মিত বৈঠক আয়োজনের আহ্বানও তুলে ধরা হয়েছে সংলাপে। হয়রানিমূলক সব মামলা প্রত্যাহারের বিষয়েও কথা বলেন নেতারা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক বৈষম্য দূর করতে না পারলে অন্তর্বর্তী সরকারের সব অর্জন ম্লান হবে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। ধর্মীয় উপাসনালয়ে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করেছে। সরকারের 2 মাসের কাজের পর্যালোচনা নিয়ে শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে আয়োজিত আলোচনা সভায় কমিটির নেতারা এসব কথা বলেন। বর্তমান সরকারের 2 মাসের কার্যক্রম ও আশু করণীয় নিয়ে আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক অধিকার কমিটি। এতে 13টি প্রস্তাবনা দেয়া হয়। সভায় মাজারে হামলা, পাহাড়ে সহিংসতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করেন বক্তারা। বর্তমান সরকারের যিনি একজন উপদেষ্টা, তিনিও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। আমাদের পরিষ্কার কথা, এইটা বন্ধ করুন, দেশে চিকিৎসার ব্যবস্থা করুন। কোনো অভ্যুত্থান কোনো একপক্ষে হয় না, কিন্তু আমাদের দুঃখ নিয়ে বলতে হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন মহল থেকে দেখতে পাচ্ছি যে সেখানে একপাক্ষিক একটি বাস্তবতা অনেক বেশি দৃশ্যমান। এ সময় সিপিবি সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তবে চাইলেই সবকিছু রিসেট করা যায় না। একটা বক্তব্য দিয়ে পুরো পরিস্থিতিকে ঘোলাটে করে দিচ্ছে। কংক্রিটলি আমাকে কতগুলো পদক্ষেপ নিতে হবে এবং সেটা নিতে হবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে। সরকার দ্রুত কোনো সমাধানই করতে পারছেন না বলে মনে করেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সভাপতির বক্তব্যে বলেন, বিশ্বব্যাংক, IMF এর ঋণ সরকারের কৃতিত্ব হিসাবে দেখানো হলেও এগুলো ক্ষতি আরও বাড়াচ্ছে। আনন্দের বদলে মানুষের মধ্যে ভীতি আসছে, এটা কি একটা ভয়ঙ্কর কথা না? কেন আনন্দ, যেখানে আনন্দ হবে, আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটাকে বাড়ি দিচ্ছে, সেটার উপরে আঘাত আসছে এই সমস্ত কিছু দুর্বৃত্তের কারণে, যারা ধর্মের কারণে কিংবা ধর্মের নাম করে এই সমস্ত কাজগুলি করছে, কিংবা নানা রকম পরিচয়ের নাম দিয়ে তারা এই সমস্ত কাজ করছে। তো এটা আমরা চাই যে সরকারের কণ্ঠস্বর আর একটু জোরালো হোক। সবাই সরকারের প্রতিটি খাতে জবাবদিহিতা নিশ্চিতের দাবিও জানান বক্তারা। এই আশা আমরা এই নতুন সরকারের কাছে করতে পারি না। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমে গ্যাস লিকেজ থেকে আগুন, পরে বিস্ফোরণ সিলিন্ডারে, আর এতেই তছনছ কেরানীগঞ্জের ঘরোয়া রেস্টুরেন্ট সহ আশপাশ। সড়কে দাঁড়ানো একটি পিকআপ বাসের ধাক্কায় দোকানে ঢুকে সিলিন্ডারে আঘাত করাতেই এই দুর্ঘটনা। এতে রেস্টুরেন্ট কর্মী আক্তার সহ নিহত 3 আর গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি 8 জন। কেরানীগঞ্জের রোহিতপুর, শনিবার সন্ধ্যা 7:30 হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণ, আগুনে লেলিহান শিখা। মুহূর্তে বিধ্বস্ত ঘটনাস্থল, প্রাণ যায় 3 জনের। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরও 8 জনকে। আসার পরে দেখি ধাউ ধাউ শুধু আগুন আর আগুন, কিন্তু এই পাশ থেকে এই পাশে কেউ আসতে পারতেছে না, শুধু মানুষ আর আগুন, আর কিছুই দেখতেছি না, অন্ধকার। যখন ব্লাস্ট হয়েছে তখন তেলের ড্রাম ছিল, ওই তেলের ড্রামটা বাস্ট হয়ে গেছে, মানে লিকেজ হয়ে গেছে।
তখন তেলগুলা যখন যেখান থেকে যাইতেছে ওই আগুনের সাথে সাথে যাইতেছে। আর এই বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘরোয়া রেস্টুরেন্টে। সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় বাস। সেটি রেস্টুরেন্টের সামনে থাকা গ্যাস সিলিন্ডারে আঘাত করলে লিকেজ থেকে লাগে আগুন, আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের 4টি দোকানে। এক পর্যায়ে বিস্ফোরণ হয় সিলিন্ডারেও। এর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেখানে আসে ফায়ার সার্ভিস। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারদিকে ছড়াই গেল। সিলিন্ডারটা যখন নাকি বিস্ফোরণ হইলো, 4টা দোকানে একটা টাইম আগুন। তখন আমি আসলাম, আসার পরে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হইলো। ফায়ার সার্ভিস চলে আসলো। যে মানুষ ছোটাছুটি করতেছে, আসলে হতাহত তো ভিতরে যেভাবে আগুন লেগেছিল, মুখের মধ্যে আগুনটা লেগে যাওয়াতে বিদ্যুৎ থেকে বের হইতে পারে না, যার জন্য আরও সমস্যা পড়ে গেছে, মানুষগুলা মারা গেছে। যে একটা গাড়ি যাবে, গাড়ি গেলে ধাক্কা খাবে, তারা এরকম কোনো চিন্তা ভাবনা করে না যে ধাক্কা খেলে যে আগুনে মানুষ পুড়ে যাবে, মারা যাবে। যে আজকে যদি সচেতন হতো তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা হতো না। নিহতদের একজন রেস্টুরেন্ট কর্মী আক্তার হোসেন, আর গুরুতর আহত মালিক মিন্টু সহ 2 জন ভর্তি বার্ন ইনস্টিটিউটে। বাকি 6 জন চিকিৎসা নিচ্ছে মিটফোর্ড সহ ঢাকার অন্য হাসপাতালে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পায়ে টানা রিকশা, ব্যাটারি চালিত রিকশা, মোটরসাইকেল, বাস সহ বিভিন্ন যানবাহনের বিশৃঙ্খলতার কারণে রাজধানীর প্রধান সড়কে কমছে না যানজট। সাথে আছে ফুটপাত দখল আর উল্টো পথে গাড়ি চালানো। পুলিশ বলছে সরকার পরিবর্তনের পর নতুন বাস্তবতায় এখনো কঠোর পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। রাজধানীর শাহবাগ এলাকা প্রধান রাস্তা দখল করে অবাধে চলছে দোকানের পণ্য ওঠানামা। বাইপাস করা সড়ক দখল করেছে ফলের দোকান। ফুটপাতে চলছে ফল, ডাব ও খাবারের দোকানের রমরমা ব্যবসা। বারডেম হাসপাতাল বা শিশু পার্কের পাশের সড়কও দখল করেছে অস্থায়ী দোকান। রাস্তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়ে রিকশা ও মোটরসাইকেল। আর মাঝে মধ্যে বগুড়া সারারা আসলে পুলিশের বলে ডাইকা রাখো কিংবা গঙ্গাখানিক বন্ধ রাখো, আমরা ওই লেভেলের কাজ। কোনো চাঁদাবাজি নাই, পুলিশ নাই, কোনো নেতা নাই, কোনো ফেতা নাই, কোনো কেউ নাই, কোনো চাঁদাবাজ নাই। বাংলাদেশ স্বাধীন। বিশৃঙ্খলা আরও বাড়িয়েছে লোকাল বাস। একে অপরের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে রাস্তা আটকে রাখছেন তারা। ট্রাফিকের উদাসীনতার অভিযোগ রয়েছে, তবে পুলিশ বলছে মামলা করেও চালকদের নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। আমরা এখন আসলে অনেকটা ইঁদুর বিড়াল খেলা খেলছি, হকারদের সাথে, রিক্সা চালকদের সাথে এবং মোড় দখল করে যারা মোটরসাইকেল চালায় তাদের সাথে। আমরা হয়তো তুলে দিচ্ছি, আমাদের যে ট্রাফিক পুলিশ সদস্যরা এবং অফিসাররা যখন অন্য আরেকটা কাজে ব্যস্ত হয়েছে, ওনারা আবার ফিরে আসছে। কারণ বাজারে দেখা যায় উল্টো পথে গাড়ি চালানোর দৃশ্য। মেট্রো রেল স্টেশনের সামনের সড়ক দখল করেছে রিকশা। বেড়েছে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য। প্রথম দিকে আমরা ওনাদেরকে অনুরোধ করে ঘুরিয়ে দিয়েছি। এক্ষেত্রে যাত্রীরা প্রচণ্ড রকমের মাইন্ড করে যে আমি এখন এই রিকশা ছাড়া আমি যাবো কীভাবে। তারপরে আমরা ওনাদের কখনো কখনো আমরা সংযোগ বিচ্ছিন্ন করার কাজ করেছি। তারপর রিকশা কিছুক্ষণ ঘন্টা 2 উল্টিয়ে রাখার কাজ করেছি। কখনো কখনো আমরা এমন অবস্থা দেখেছি যখন থেকে আর এত বেশি হয়তো বেপরোয়া চলছে, উল্টা দিক থেকে খুব প্রচণ্ড রকমের যায়, সেই রিকশাগুলো আমরা ডাম্পিংয়ের ব্যবস্থা করেছি। পুলিশ বলছে যানজট নিয়ন্ত্রণে সেবা সংস্থাগুলোর তৎপরতা ও মানুষের সচেতনতা দরকার। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মদিবসের প্রথম দিনে সড়ক পরিস্থিতি নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হোসেন। আল আমিন, সময়টা যেহেতু 9:15 অফিসের পিক আওয়ার, সড়কে যানবাহনের উপস্থিতি কেমন দেখা যাচ্ছে? যানজট আছে কি? আমরা যেই অংশে রয়েছি সেটা হচ্ছে তেজগাঁর 7 রাস্তা মোড়। এই দিকটাতে নর্মালি গাড়ি চলছে এবং রাস্তায় সড়কে উপস্থিতি খুব বেশি, অর্থাৎ গাড়ির উপস্থিতি খুব বেশি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থেমে থেমে গাড়ি চলছে। তবে শৃঙ্খলার চেষ্টা করতে ট্রাফিক পুলিশ সদস্যরা, আমাদের মূল প্রতিবেদনে যেমনটা ছিল যে অটোরিকশা, এই সড়কগুলোতেও আমরা কিন্তু অটোরিকশা চালানো নিষেধ। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অবাধে সেগুলো শৃঙ্খলা, অর্থাৎ সিগন্যাল না মেনেই তারা হুট করে তারা যেই গলির মুখ থেকে বেরিয়ে রাস্তা পার হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা হজবরল অবস্থা, অর্থাৎ ট্রাফিক পুলিশ সদস্যের সংখ্যা এত কম যে তাদের পক্ষে এই বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো বা ঠেকানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও আমরা যেটি দেখেছি যে আড়াআড়িভাবে বাস দাঁড়িয়ে রাখে, বিশেষ করে টাউন সার্ভিস যেগুলো, সেগুলো আড়াআড়িভাবে দাঁড়িয়ে রাখে। আবার আমরা প্রগতি সরণিতে যেমনটা দেখেছি যে দূরপাল্লার যে বাস
সেটি রাত 10টার পরে মূল শহরে প্রবেশ করার কথা, কিন্তু পদ্মা সেতু হওয়ার কারণে এই রুটটাতে দূরপাল্লার বাস বেড়ে গেছে। অর্থাৎ সেটি নিয়ম কানুনের কোনো বালাই নেই, কোনো তোয়াক্কা নেই। যদিও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা নিয়মিত যে মামলার বিষয়টি সেটি করে থাকেন। শুক্রবার একটি পরিসংখ্যানের কথা যদি আপনাদেরকে বলি, তাহলে শুক্রবার ডিএমপির পক্ষ থেকে প্রায় 30 লাখ টাকা জরিমানা বাবদ আদায় করা হয়েছে। গেল শুক্রবার 749টি মামলায় 30,93,000 টাকা জরিমানা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে 158টি গাড়ি ডাম্পিং ও 79টি গাড়ি রেকর্ড করা হয়েছে। এটি হচ্ছে শুক্রবারের অবস্থা। পুলিশের পক্ষ থেকে দেখেন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিআরটিসির যে বাসটি যেভাবে আসছে এবং সেখানে আর একটু হলেই হয়তো একটা দুর্ঘটনার ঘটতো, আর সেখানে অটোরিকশায় যাত্রী রয়েছে এবং বিআরটিসি বাসটি যেই গতিতে আসছে, অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটি পুলিশের তো কোনোভাবেই সম্ভব না। এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন কিন্তু কোনোভাবেই ট্রাফিক পুলিশ এই যারা রিক্সা যাচ্ছে অর্থাৎ তাদের কিন্তু যাওয়ার জন্য অনুমতি দেয় নাই এবং তারপর তারা হুট করে ঢুকিয়ে দিচ্ছে। তো এরকম একটা পরিস্থিতি দেখেছি। এর বাইরে সড়কে অবৈধ পার্কিংয়ের অভাব নেই। ফুটপাত যেটি নাগরিকের অধিকার ছিল সেটি দখল করা হয়েছে, সেখানে অস্থায়ী দোকান বসানো হয়েছে, যে যার মতো করে চলছে। অর্থাৎ খুবই বিশৃঙ্খল একটি পরিস্থিতি তৈরি হয়েছে এবং যার কারণে যদি কখনো বৃষ্টি হয় তাহলে ঢাকার যানজটের যে পরিস্থিতি সেটি একদমই ভেঙে পড়ে, অর্থাৎ ট্রাফিক যে ব্যবস্থা সেটি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে এবং ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। প্রগতি সরণির কথা যেমনটা বলছিলাম, আপনি জানেন যে সেখানে মেট্রো রেলের কাজ হচ্ছে। যমুনা ফিউচার পার্কের সামনের অংশে রাস্তা কাটা থাকার কারণে সেই দিকের অংশ খুবই ভয়াবহ রকম অবস্থা। অর্থাৎ সেখানে আমরা গতকালকে যেমনটা জেনেছি, গতকাল রাত 12টা থেকে 1টা অবধি যে সড়কে হযবরল অবস্থা দেখা যাচ্ছে। যানজট পরিস্থিতি এবং সড়ক পরিস্থিতির খবর তেজগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। ঢাকার সড়কের ৮৮% ব্যবহার করে জনসংখ্যার মাত্র 4 ভাগ মানুষ, অর্থাৎ 96% মানুষের জন্য সড়ক রয়েছে 12%। রাজুকে ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাপে উঠে এসেছে এসব তথ্য। শুধু তাই না, ব্যক্তিগত গাড়ি বেড়ে যাওয়ায় যানজটের কারণে রাজধানীতে দিনে প্রায় 82 লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে বলছেন গবেষকরা। রাজধানীর নিউ মার্কেট সড়ক, সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ে কিছু বাস, লেগুনা ও রিকশাও। তবে শুধু এই সড়ক নয়, এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই। বিআরটি এর তথ্য মতে 15 বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট 21,54,046টি যানবাহন। এর মধ্যে বাস, হিউম্যান হলার ও টেম্পু 48,354টি, আর মোটরসাইকেল, প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় 16 লাখ। ড্যাপের হিসাব বলছে রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র 4% গণপরিবহন, বাকিগুলো ব্যক্তিগত। প্রাইভেট গাড়ি যখন ঢাকার রাস্তায় চলতে থাকে, ঢাকার 88% জায়গা সে অকুপাই করে রাখে। তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে, আর কিছুর জন্য হয় নাই। ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই, এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে, এইটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার, এগুলো বাড়ছে। বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মতো করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে। যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার, গণপরিবহনকে বাড়ানো দরকার। বাট দেখা যাচ্ছে কর্তৃপক্ষ যারা রয়েছে, বিআরটিএ বা অন্যান্য সংস্থা, তারা কিন্তু প্রতিনিয়ত গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যে যানজটটা আমরা আসলে চাই না চাই না। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আস্থা ফেরাতে গণমাধ্যম নিয়ন্ত্রণে মন্ত্রণালয় নয়, স্বায়ত্তশাসিত কমিশন গঠনের আহ্বান বিশ্লেষকদের। শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ভয়েস ফর রিফর্ম আয়োজিত মিডিয়া সংস্কার নিয়ে সংলাপে এই আহ্বান জানানো হয়। গণমাধ্যম কর্মীদের বেতন কাঠামো এবং চাকরি নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিও গুরুত্ব পায় আলোচনায়। শব্দের প্রসার ঘটাতে পারছেন তারা। যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ অবস্থান না থাকায় গ্রহণযোগ্যতা হারায় গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা ও পেশাদারিত্বের বদলে সরকারের গুণগান আর রাজনৈতিক প্রভাবই পায় আধিপত্য। গুণগত মানে
কত নিম্ন স্তরে চলে যাওয়া যায়। আস্থা ফেরাতে গণমাধ্যমে কি ধরনের সংস্কার জরুরি তা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পারেনি, উল্টো সরকারের মুখপাত্রের কাজ করেছে। গণমাধ্যম সংস্কারে লিখিত নীতিমালা ও আচরণবিধির তাগিদ তাদের। প্রেস কনফারেন্সের অর্থ বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে একটা স্প্যান তৈরি হচ্ছে আর একটা রিপোর্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই যে পুরো জিনিসটা কিন্তু বদলে যাচ্ছে, তার মানে আপনার দক্ষতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না। জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্টের অজুহাত দেখিয়ে হরণ করা হয়েছিল বাক স্বাধীনতা, অভিযোগ বক্তাদের। এই জাতীয় নিরাপত্তার আমি ঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি। এটি নিয়ে নাকি গোয়েন্দা সংস্থাও কাজ করতে পারে, আপনার বাসায় আসতে পারে জাতীয় নিরাপত্তা, অ্যাজ ইফ জাতীয় নিরাপত্তার উনি রক্ষক আর আমি হচ্ছি ভক্ষক। এই যে আমাদের বিভাজনের রাজনীতি যেটি শেখ হাসিনা শিখিয়েছেন। সাংবাদিকদের আদর্শ বেতন কাঠামো না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয়। এদিকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুপারিশ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের। মূল বিচারিক আদালতটাকে আমরা রাখছি সরকারের অধীনে এবং আমরা দাবি করছি আমরা একটা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করছি। এটা ইম্পসিবল। এমন একটা কনস্টিটিউশন করতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি লিখি তাহলে এমনভাবে লিখবো যে এখানে এগুলা আনকন্ডিশনাল হবে, কন্ডিশন দিলেই এটা হবে সেলফ কন্ট্রাডিক্টরি। রাষ্ট্র সংস্কারে সবার আগে জনগণের অধিকার নিশ্চিতে জোর দেন আলোচকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি উজানের ঢল অব্যাহত থাকায় 3 জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে শেরপুর, ময়মনসিংহে পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। দুর্গত এলাকায় খাদ্য ও সুপেয় পানির সংকট বাড়ছে। শেরপুরে নতুন করে বন্যার পানি ঢুকেছে দর ও নকলা উপজেলার 10টি ইউনিয়নে। এ নিয়ে জেলার 5 উপজেলার 30টি ইউনিয়ন প্লাবিত। পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছে প্রায় 2 লাখ মানুষ। ধীর গতিতে পানি কমায় দুর্ভোগ বাড়ছে বানভাসীদের। এদিকে আজ সকালে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 3 দিনে মোট নিহত 7। ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্তবর্তী 3 ইউনিয়নের পর নতুন করে আরও 3 ইউনিয়নে পানি ঢুকেছে। এছাড়া হালুয়াঘাট উপজেলার নিচু এলাকাতেও পানি বাড়ছে। 2 উপজেলায় পানিবন্দী লক্ষাধিক মানুষ। এদিকে নেত্রকোনায় শনিবার থেকে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করছে লোকালয়ে। এর মধ্যে দুর্গাপুর, কলমাকান্দার নিচু এলাকায় পানি বেড়ে পানিবন্দী 20,000 মানুষ। বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে এবার শেরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সাইমুম সাব্বির শোভন। শোভন, বন্যা পরিস্থিতির অবনতি কতটুকু হয়েছে, কি পরিমাণ মানুষ পানিবন্দী, তাদের দুর্ভোগ কেমন? দেখুন, আসলে উজান থেকে পানি নেমে কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছে। এতে করে কিন্তু পুরো শেরপুর জেলায় এখন বন্যার কবলিত। শেরপুরের 5টি উপজেলার 30টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ এখন পানিবন্দী রয়েছে। তো নতুন করে পানিবন্দী হয়েছে শেরপুর সদর ও নকলা উপজেলার 10টি ইউনিয়ন। তো এসব মানুষের দুর্ভোগ কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তারা আসলে ঘরের পানি উঠে পড়ায় রান্না বান্না সহ নানান কাজে করতে তাদের ব্যাহত হচ্ছে। এছাড়াও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, তাছাড়া পানিবাহিত রোগ ছড়াচ্ছে। আর ত্রাণের বিষয়ে আমি যদি আপনাকে একটু বলি, জেলা প্রশাসকের সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি জানিয়েছেন যে আজ পর্যন্ত সকাল পর্যন্ত এখন টোটাল 3600 প্যাকেট শুকনো খাবার বানভাসীদের মাঝে বিতরণ করা হয়েছে। তবুও কিন্তু আমরা যেখানে যাচ্ছি সেখানে ত্রাণ না পাওয়ার অভিযোগ পাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে যে এখনো কিন্তু সেনাবাহিনী সহ ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবীরা কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। বৈরী আবহাওয়ার জন্য বৃষ্টিপাত বেশি থাকায় আসলে এই উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। তো সেনাবাহিনী 6টি স্পিড বোট নিয়ে উদ্ধার করছে। কৃষি বিভাগ থেকে যেটি জানানো হয়েছে যে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাদের প্রায় 35,000 হেক্টর জমির ফসল বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। অন্যদিকে প্রায় 900 হেক্টর জমির শীতকালীন সবজি বন্যার পানিতে তলিয়ে গেছে। আর এখন পর্যন্ত আজ সকাল পর্যন্ত বন্যার পানিতে ডুবে মারা গেছে 7 জন। তো সব মিলিয়ে দেখা যেতে পারে পুরো শেরপুর জেলাকে বন্যায় এখন ক্ষতিগ্রস্ত হয়েছে। আর
একটি বিষয় হচ্ছে যে বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে দুটি উপজেলায়, ঝিনাইগাতি ও নালিতাবাড়ি। মূলত এই ছিল আমার কাছে সার্বিক তথ্য। শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। ধরলা নদীতে ভয়াবহ ভাঙন চলছে, 4 দিনে গৃহহীন 2 শতাধিক পরিবার। কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নের বন্যা আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও 50 একর ফসলি জমিও নদীতে বিলীন। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সব হারানো মানুষগুলোর। 8 বার নদী ভাঙনের শিকার হয়ে 10 বছর আগে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে বসতি গড়েছিলেন আজমত আলী। ভাঙনের শিকার হলেন আবারও। ধরলা নদীর ভাঙন শুরু হওয়ার 2 দিনের মাথায় বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায় তার। কষ্ট এখন যায় ভিড়ে সাইড গেলাম, এখন করে যায় সামনে বাজার শুধু আজমত আলী নয়, ধরলা নদীর ভাঙনে 4 দিনে বেগমগঞ্জ ইউনিয়নের 2 শতাধিক পরিবার হয়েছে গৃহহীন। বিলীন হয়েছে বন্যা আশ্রয় কেন্দ্র, আকেল মাহমুদ কমিউনিটি ক্লিনিক, 50 একর আবাদি জমি। ভাঙন ঝুঁকিতে রয়েছে এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি। পরে যে কোন জায়গায় যাবে, কোনো জায়গা জমি নিতে পারে নাই, সবাই গরিব লোক, এইভাবে বসত বাড়ি কোনো মতে খাড়াখড়ি করে রাখতেছে। এই যে ধান আবাদ করছি, ফসল ফলাইছি, এই যে নাই, মুহূর্তের মধ্যে নাই। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের কাছে বারবার অনুরোধ করার পরও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দুঃখ লাগে, এখন পর্যন্ত আমরা কোনো এখানে পানি উন্নয়ন বোর্ড থাকি দেখিনি, যে ব্যাগ বস্তা ফেলাইতে দেখিনি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, ধরলা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। অলরেডি জিও ব্যাগ দ্বারা কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়া ব্রহ্মপুত্রের ভাঙনে আমাদের ঘুঘুমারির পার্শ্ববর্তী যে স্কুলটি ভাঙন সম্মুখীন হয়েছে, সেটি আমরা রক্ষার্থে কাজ বাস্তবায়ন শুরু করেছি। আর ধরলার আমাদের ইতিমধ্যে 11টি প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত সমাধান চান স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার ময়মনসিংহে থেকে যোগ দেবেন সহকর্মী আবু সালে মুসা। মুসা, ময়মনসিংহর বন্যা পরিস্থিতির বর্তমান অবস্থা কেমন দেখা যাচ্ছে? পানিবন্দী মানুষের দুর্ভোগ কতটুকু বেড়েছে? দেখুন, ময়মনসিংহের 2টি উপজেলা হালুয়াঘাট এবং ধোবাওড়া ভারতীয় সীমান্তবর্তী, এই 2 উপজেলাতে পুরো 2টি উপজেলা জুড়েই কিন্তু বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গতকাল বিকেলে কিন্তু বন্যা পরিস্থিতি কিছু কিছু ইউনিয়নে উন্নতি হলেও রাত থেকে প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু ভোর থেকে আবারও বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আমরা খবর নিয়েছি 2টি উপজেলাতেই কিন্তু সীমান্তবর্তী যে ইউনিয়নগুলো রয়েছে সেইখানে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বাকি যে ইউনিয়নগুলি রয়েছে সেই ইউনিয়নগুলিতে কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে, নতুন করে প্লাবিত হয়েছে এবং এই 2টি উপজেলা থেকে কিন্তু প্রায় লক্ষাধিক লোক কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে। মানুষের দুর্ভোগ কিন্তু এখন চরমে রয়েছে। ধোবাউড়াতে 7টি ইউনিয়নের মধ্যে আজকে নতুন করে কিন্তু পুরাকান্দুলিয়া, গোয়াতলা সহ আরও 3টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এছাড়াও হালুয়াঘাটের 12টি ইউনিয়নের মধ্যে আজকে নতুন করে বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার পর কিন্তু এখন হালুয়াঘাটের যে 12টি ইউনিয়ন, প্রায় সবকটি ইউনিয়নই কিন্তু এখন বন্যা কবলিত। এই তথ্যই আমরা জানতে পেরেছি। আমরা কথা বলেছি হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি যেটি জানিয়েছেন যে তারা যেটি এই মুহূর্তে যে ডাটাটা পেয়েছেন, প্রায় 25,000 পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে, প্রায় 75,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত 10 টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং সেটি গতকালকে বিতরণ করা হয়েছে এবং 600 প্যাকেট শুকনো খাবার তারা বিতরণ করেছেন এবং তারা কন্ট্রোল রুম খুলেছেন, আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং বন্যার্তদের সহযোগিতার জন্য যা যা করার তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। এছাড়াও ধোবাউড়াতে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ওইখানে কিন্তু আজকে তারা বন্যার্তদের জন্য যে সহযোগিতা 10 টন চাল সেটি আজকে বিতরণ করবেন। এছাড়াও শুকনো খাবার বিতরণের যে প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত রয়েছে। এই ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আবু সালে মুসা। মাগুরার 36টি ইউনিয়নের মধ্যে অর্ধেকের বেশি ইউনিয়নে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় নাগরিক সনদ সহ অনেক সেবা বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর এই সংকট তৈরি হয়। বিকল্পভাবে কিছু সেবা চালু থাকলেও ভোগান্তি বেড়েছে মানুষের। নির্বাচনের মাধ্যমে সেবা নিশ্চিত করার দাবি অনেকের।
আওয়ামী লীগ সরকার পতনের পর গা ঢাকা দেন মাগুরা সদরের জগদল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম। ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যানও নেই। নাগরিক সনদ সহ বিভিন্ন সেবা দায় থমকে আছে। একই সময় ধরে কার্যালয়ে আসেন না গোপালগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নাসিরুল ইসলাম মিলন। অভিযোগ আছে তিনি এক প্রতিবেশীকে দিয়ে তার স্বাক্ষর নকল করে ইউনিয়নে উপস্থিতি দেন আর মাগুরা শহরে শিক্ষকতা করেন। জনগণ সেবামূলক কাজ থেকে সব সেবামূলক থেকে বঞ্চিত। চেয়ারম্যান সাহেব আসেন না, তা আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে আমরা সমাধান দিতে পারছি না। আমরা উদ্যত কর্মকর্তার কাছে একটা সুষ্ঠু সমাধান চাই। মাগুরার ৩৬টি ইউনিয়নের মধ্যে মৌখী, শালিখা, চাউলিয়া, হাজরাপুর সহ অর্ধেকের বেশি পরিষদে চেয়ারম্যানরা কার্যালয়ে না আসায় অনেক সেবা বন্ধ। পাসপোর্ট করবো, একটা নাগরিক সার্টিফিকেটের দরকার। চেয়ারম্যানরে খুঁজে খুঁজে কোথাও পাচ্ছি না। এ পর্যন্ত 10-15 দিন হইলো খালি ঘুরিয়েই যাচ্ছি। নাগরিক সনদের জন্য ঘুরছিলাম 1 সপ্তাহ ধরে। তো সচিব সাহেবের কাছে গেছি, সে বলছে চেয়ারম্যান স্বাক্ষর ছাড়া হবে না। কিছু ইউনিয়নের চেয়ারম্যান না আসার কথা স্বীকার করছেন জেলা প্রশাসক। বলছেন সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। সরকারের যে পরিপত্র আছে, নির্দেশনা আছে, সে অনুযায়ী আমরা যেসব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকবেন না বা অনুপস্থিত থাকবেন তাদের বিষয়ে আমরা আমাদের উপজেলায় নির্বাহী অফিসার আছে, এসিলেন্ট আছে, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ওইসব ইউনিয়ন পরিষদগুলোতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। মাগুরায় সবচেয়ে খারাপ অবস্থা শ্রীপুর উপজেলায়। সেখানে 8টি ইউনিয়নের মধ্যে 7টির চেয়ারম্যান লাপাত্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৩৪ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন নিয়ে আবারও আশার সঞ্চার হয়েছে। আগের বেশিরভাগ প্রশাসন যেখানে বলেছেন শিক্ষার্থীরা প্রস্তুত না, সেখানে এখন বলা হচ্ছে নির্বাচনের জন্য শিক্ষার্থীরা প্রস্তুত থাকলেও প্রস্তুতিতে ঘাটতি আছে প্রশাসনের। সেজন্য সময় লাগবে অন্তত 6 মাস। 1953 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 14 বার কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তবে 90 দশকের শুরুর দিক থেকেই অকার্যকর অবস্থায় রাকসু। আগের প্রায় প্রতিটি প্রশাসনই রাকসু নির্বাচন নিয়ে সদিচ্ছার কথা জানিয়েছে, কিন্তু সামনে এসেছে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে সংশয়ও। উদাহরণ হিসেবে এসেছে সবশেষ ডাকসু নির্বাচনের পরিণতির কথা। তবে 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় শিক্ষার্থীরা বলছেন গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা নেতৃত্ব গ্রহণে সক্ষমতার প্রমাণ দিয়েছেন। দ্রুত রাকসু নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন ছাত্র সংগঠনের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিজেরা নিশ্চিত করতে পারে, তাহলে বাংলাদেশের বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে ওইগুলোর ছাত্র সংসদের আগেও রাকসু কার্যকর হতে পারে। এটা সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চাওয়া এবং আমরা ছাত্র সমাজ রাকসু নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। উপাচার্য বলছেন প্রচলিত শিক্ষক ও ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের জন্য সুফল বয়ে আনতে পারেনি। তাই ক্যাম্পাসে রাজনৈতিক দলের অধীনে ছাত্র সংগঠন থাকবে কিনা এর সুরাহার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে রাকসুর ভোট নিয়ে। এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এই আন্দোলনেরও প্রধান একটি দাবি ছিল ছাত্র সংসদ কার্যকর করা। সে জায়গা থেকে আমরা ছাত্র সংসদ অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যাতে কার্যকর হয় সেটা আমরা চাই। আমাদের একটা ইচ্ছা যে আমরা অতি দ্রুত রাকসুতে চলে যাব, কারণ ছাত্রদের যদি একটা বৈধ প্রতিনিধিত্ব করার জায়গা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা তৈরি হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থেকে 5 জন শিক্ষার্থী সিনেটে প্রতিনিধিত্ব করার সুযোগ পান। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন সহ গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতের সুযোগ তৈরি হয়। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। পুঁজিবাজারে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরি করায় দরপতনে আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। বিএসইসির হঠাৎ সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত এমন অভিযোগ অনেকের। বিশ্লেষকদের মত, নিম্নমানের কোম্পানিকে রাজনৈতিক তোষণে এই দুরবস্থা। তালিকাভুক্তির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসইর আরও দূরদর্শিতার পরামর্শ তাদের। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে তালিকাভুক্ত নিম্নমানের কোম্পানির সারি দীর্ঘ হচ্ছে। লভ্যাংশ না দেয়ায় গত 26 সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থার নির্দেশে নতুন 28 কোম্পানিকে জেড শ্রেণীভুক্ত করে ডিএসই। এর মধ্যে উন্নত মানের এ ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 5টি, এর পরের বি ক্যাটাগরি থেকে বাদ পড়েছে 23টি কোম্পানি। তবে এর মধ্যে শর্ত পূরণের পর এনার্জি পাওয়ার জেনারেশন ও দেশ গার্মেন্টস আবারও বি ক্যাটাগরিতে স্থানান্তর হয়েছে।
হঠাৎ করে জেড ক্যাটাগরি হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের দাবি, কোম্পানিগুলোর ভুলের শাস্তি বিনিয়োগকারীদের ঘাড়ে চাপানো হয়েছে। 2010-এর পর থেকে ওনারা লিস্টেড করেছে, এই কোম্পানিগুলোতে তাদের অডিটর পাঠিয়ে আমাদেরকে রিপোর্ট দিতে বলেন যে তারা কি অবস্থায় রয়েছে, কর্পোরেট গভর্নেন্স কোন অবস্থায় রয়েছে। কোম্পানি একবারে টাকা নিয়ে গেছে, এখন কোম্পানি আমাদেরকে ডিভিডেন্ড দিচ্ছে না, এর জন্য হচ্ছে উনি আমাদেরকে ক্ষতিগ্রস্ত করলো। ডিএসই জানিয়েছে গত 14 বছরে 2 কমিশনের অনুমোদিত 127টি প্রতিষ্ঠানের মধ্যে 32টি কোম্পানিকে নামিয়ে আনা হয়েছে জেড ক্যাটাগরিতে। জেড ক্যাটাগরির তালিকা বড় হওয়ার ঘটনাকে বাজারের জন্য ক্ষতিকর বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হঠাৎ করে আমার ইনভেস্টমেন্টটা জেড গ্রুপে চলে আসলো, হ্যাঁ, মার্কেটে হিউজ সেল প্রেশার চলে আসলো, আমার বিনিয়োগ অর্ধেক হয়ে গেল। তাহলে এই বিনিয়োগকারী কি কখনো তার এই লসটা রিকভারি করতে পারবে না? তাহলে সরকারের পলিসির কারণে, অর্থাৎ রেগুলেটরের পলিসির কারণে আপনার হচ্ছে এই বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেট যে ক্যাপিটালাইজেশন কিন্তু লক্ষাধিক কোটি টাকা কমে গেছে। কমছে কারণটা কি? এই 16 বছর যে সমস্ত কোম্পানিগুলো আপনার লিস্টেড হয়েছে পলিটিক্যাল বিবেচনায়, এবং এই কোম্পানিগুলো ম্যানেজমেন্ট কারা আছে? ম্যাক্সিমাম এমপি, মিনিস্টার অথবা বড় বড় নেতা। নিম্নমানের কোম্পানিকে ঘিরে যেন পুঁজিবাজারে কারসাজি না হয় সেদিকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের মানুষ নতুন করে কোনো সিন্ডিকেট চায় না বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার বিকেলে চট্টগ্রামের একটি হোটেলে শ্বেতপত্র প্রণয়ন নিয়ে শুনানি পর্বে তিনি কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সিন্ডিকেট থেকে বের হয়ে সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করছে দেশের মানুষ। রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কোনো না কোনোভাবে দুর্নীতির সাথে জড়িত, যা ঠিক করা দেশের মানুষের জন্য আরেকটি চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। জনশুনানিতে চট্টগ্রামের নাগরিকরা বঙ্গবন্ধু টানেল, জলাবদ্ধতা, দ্রব্যমূল্যের লাগামহীনতা, সিডিএ, ওয়াসার মতো সংস্থার নানা দুর্নীতি অনিয়মের কথা তুলে ধরেন। দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে 28 আগস্ট দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এটা তো হতে পারে না যে শুধুমাত্র আমরা রাজনীতির বদল করলাম না, শুধু রাজার বদল করে ফেললাম, এইটা তো হতে পারে না। সেহেতু এই পুরোটার যারা আত্মত্যাগ করেছেন তাদের যে পরিবর্তনের চিন্তা, এই যে রাষ্ট্রের সংস্কারের চিন্তা, এটা হলো সেইটাই যে আমরা এক অত্যাচারীর বদলে আরেক অত্যাচারী দিয়ে আমরা এটাকে বিকল্প হিসেবে দেখছি না।